আচ্ছা, না আমরা ক্লাস স্টার্ট করি, হ্যাঁ। প্রথম প্রশ্ন পড়ো প্রত্যেকে। প্রত্যেকে প্রথম প্রশ্ন পড়ো। পড়ছো প্রত্যেকে? বলো, এটার উত্তর কি হবে, কেউ জানো? এটা জানার কথা, তার জন্য আমি বলছি, প্রত্যেকে কি জানো? বলো। The option B. অপশন বি, ভারতের নির্বাচন কমিশন। হ্যাঁ, ঠিকই বলেছো, ভারতের নির্বাচন কমিশন কেন তৈরি করেছে বলো? কেউ আমাকে বলতে পারবে কেন তৈরি করা হয়েছে এটা? ভারতের নির্বাচন কমিশন তৈরি করেছে সেটা ঠিক, বাট কেন তৈরি করেছে? জানি না। কি ব্যাপার, সমস্যা হচ্ছে কেন আবার? লিখতেছেন। আচ্ছা, ইসিআই নেট এটা তৈরি করেছে ভারতের নির্বাচন কমিশন, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। ইসিআই নেট তৈরি করেছে ভারতের নির্বাচন কমিশন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের উত্তর বলো। পরের প্রশ্নের উত্তর বলো সবাই। দাদা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না? এটা নেটওয়ার্ক ইস্যু সম্ভবত। তুমি লেফট করে আবার জয়েন করো, স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। বাকি সবার ক্ষেত্রে তাই হচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না বলো? বাকি সবার ক্ষেত্রে হওয়ার কথা নয়। যাচ্ছে না। যাচ্ছে, হ্যাঁ। যার ক্ষেত্রে স্ক্রিন দেখা যাচ্ছে না, আজকে দেখো যে একটু নেটওয়ার্ক ইস্যু হতেই পারে, কারণ কি ওয়েদার খারাপ আছে, বুঝতে পেরেছো? তো যারা দেখতে পাচ্ছ না তারা লেফট করে নিয়ে না আবার জয়েন করবে, তাহলে হয়তো দেখতে পাবে। আর যদি একটু অসুবিধা হয় ওইভাবে অ্যাডজাস্ট করো, পরে তো রেকর্ডেড পেয়ে যাবে, রেকর্ডেড দেখে নেবে, হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। আহ, তো করি কোশ্চেন নাম্বার 2, নাও শুরু করি। কোশ্চেন নাম্বার 2, আচ্ছা কোশ্চেন নাম্বার 1 কি বললাম? কোশ্চেন নাম্বার 1ই তো বললাম না, আলোচনা করলাম না। আচ্ছা, ইসিআই নেট এই প্ল্যাটফর্মটি কোন সংস্থা তৈরি করেছে? ইসিআই নেট এই প্ল্যাটফর্মটি তৈরি করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই নেট তৈরি করেছে। অ্যাকচুয়ালি প্রশ্ন হচ্ছে ইসিআই নেটটা কি? এই যে প্ল্যাটফর্মটা আমরা বলছি ইসিআই নেট, এই ইসিআই নেট এটা কোন প্ল্যাটফর্ম, মানে কি এই জিনিসটা? অ্যাকচুয়ালি ইসিআই নেট হলো ভারতের নির্বাচন কমিশন কর্তৃক তৈরি করে একটা বলতে পারো অভ্যন্তরীণ ডিজিটাল নেটওয়ার্ক বা একটা যোগাযোগ ব্যবস্থা। এটি মূলত কমিশনের বিভিন্ন স্তরের আহ, মধ্যে তথ্য আদান প্রদান, তাদের মধ্যে সমন্বয় বজায় রাখার জন্য তৈরি করা। অর্থাৎ আহ, সদর দপ্তর থেকে শুরু করে অন্যান্য রাজ্য এবং জেলা স্তরের যে নির্বাচনী অফিস আছে, ইলেকশন অফিস যে সমস্ত আছে, নির্বাচনী অফিস যে সমস্ত আছে, তাদের মধ্যে তথ্যকে আদান প্রদান করার জন্য ইসিআই নেট এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তথ্য আদান প্রদানের জন্য তো হোয়াটসঅ্যাপ আছে, তথ্য আদান প্রদানের জন্য ফেসবুক আছে, তথ্য আদান প্রদানের জন্য ফোন কল আছে, এ সমস্ত বাদ দিয়ে ইসিআই নেট তৈরি করার পিছনে কারণটা কি? ব্যাপারটা দেখো, এক তো হচ্ছে দেখো পার্সোনাল যদি কোনো প্ল্যাটফর্ম থাকে, পার্সোনাল যদি কোনো যোগাযোগ মাধ্যম থাকে, তাহলে ওই যোগাযোগ মাধ্যমে শুধু নির্বাচন কমিশনের যে সমস্ত কর্মী তারাই কিন্তু থাকবে এবং বাকি কেউ থাকবে না। তাতে কি হচ্ছে, ওখানে ওরা দ্রুত যোগাযোগ করতে পারছে। প্রথমত প্রথমত হচ্ছে দ্রুত যোগাযোগ। আগে নির্বাচনের সময় কোনো জরুরি নির্দেশ বা তথ্য পাঠাতে কি হতো, সময় লাগতো, কিন্তু ইসিআই নেটের মাধ্যমে তা মুহূর্তের মধ্যে দেশের যে কোনো প্রান্তের নির্বাচনী অফিসের মধ্যে
পৌঁছে দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি দ্রুত যোগাযোগ, এইটা ইসিআই নেটের মাধ্যমে সম্ভব হচ্ছে তাদের জন্য, দ্রুত যোগাযোগ। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে দ্রুত যোগাযোগের জন্য ওরা ইসিআই নেট তৈরি করেছে। নেক্সট যদি বলি ইসিআই নেটের আর কি পারপাস আছে, কেন তৈরি করা হয়েছে? দ্বিতীয়ত হচ্ছে সিকিউরিটি, নিরাপত্তা। যেমন নির্বাচন একটা কি বলতো সেন্সিটিভ একটা বিষয়, একটা স্পর্শকাতর একটা বিষয়, একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। সেখানে তথ্য আদান প্রদানের জন্য অবশ্যই একটা অত্যন্ত সুরক্ষিত বা সিকিউর একটা প্ল্যাটফর্মের প্রয়োজন এবং ব্যক্তিগত নেটওয়ার্কের প্রয়োজন ছিল, যা সাধারণ ইন্টারনেটের চেয়ে অনেক বেশি কি হবে, নিরাপদ হবে। অর্থাৎ সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি কি বললাম, সিকিউর, তার জন্য ইসিআই নেট তৈরি করা হয়েছে। তৃতীয়ত হচ্ছে মানে ভোটার তালিকা অর্থাৎ ভোটার লিস্ট, প্রার্থীদের তথ্য এবং নির্বাচনের যে ফলাফল অর্থাৎ ভোটের যে রেজাল্ট, এই সংক্রান্ত বিশাল যে তথ্য ভাণ্ডার, এখানে তো প্রচুর ইনফরমেশন রয়েছে না, এই ইনফরমেশনগুলোকে পরিচালনা করার জন্য পার্সোনাল প্ল্যাটফর্ম অবশ্যই প্রয়োজন। অর্থাৎ ডেটা ম্যানেজমেন্ট, এক কথায় বলতে পারো ডেটা ম্যানেজমেন্ট, ডাটা ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয়ের উপর বেস করে তৈরি করা হয়েছে কি ইসিআই নেট তৈরি করেছে। কে তৈরি করেছে? ভারতের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, রাইট? তো বুঝতে পেরেছো ভারতের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি তৈরি করলো? ইসিআই নেট এই প্ল্যাটফর্মটা তৈরি করলো। এটা কিন্তু 2026-এই তৈরি হয়েছে, ঠিক আছে? এবছরে তৈরি হয়েছে। আমরা যে ভোটার লিস্টগুলো ডাউনলোড করছি, দেখছি এসআইআর থেকে কাদের নাম ডিলিট হয়েছে বা কাদের নাম আছে, এই সমস্ত কিন্তু ইসিআই নেট ওয়েবসাইট থেকে কিন্তু আমরা প্রিন্ট করছি বা ডাউনলোড করছি বা দেখছি, ঠিক আছে? ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, মুদুমালাই টাইগার রিজার্ভ। মুদুমালাই টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? মুদুমালাই টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? দেখো, মুদুমালাই যে টাইগার রিজার্ভ, এটা অ্যাকচুয়ালি তোমরা যদি বলো তাহলে মুদুমালাই টাইগার রিজার্ভ তামিলনাড়ু, কর্ণাটক আর কেরালা। তামিলনাড়ু, তামিলনাড়ু, কর্ণাটক আর হচ্ছে কেরালা। তামিলনাড়ু লিখে দিই, তামিলনাড়ু, তামিলনাড়ু প্লাস কর্ণাটক প্লাস হচ্ছে কেরালা। তামিলনাড়ু, কর্ণাটক আর হচ্ছে কেরালা। এই তিনটার মিলনস্থলে অবস্থিত হচ্ছে তামিলনাড়ু, কর্ণাটক আর হচ্ছে কেরালা, ঠিক আছে? তো তবে এই যে মুদুমালাই টাইগার রিজার্ভ, এই তিনটা সংযোগস্থলে অবস্থিত হলেও এটা নিয়ন্ত্রণ করে কিন্তু তামিলনাড়ু সরকার। মেনলি কে নিয়ন্ত্রণ করে? মেনলি নিয়ন্ত্রণ করে হচ্ছে তামিলনাড়ু সরকার। তার জন্য এখানে দেখো অপশনের মধ্যে আমাদের কর্ণাটক রয়েছে, অপশনের মধ্যে আমাদের তামিলনাড়ু রয়েছে, অপশনের মধ্যে আমাদের কেরালা রয়েছে। কিন্তু কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু থাকলেও এখানে মুদুমালাই টাইগার রিজার্ভ কোন গভর্নমেন্ট, কোন স্টেট গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে, সেটা পরিচালনা করে, সেটা হচ্ছে তামিলনাড়ু স্টেট গভর্নমেন্ট এটাকে পরিচালনা করে। তার জন্য এখানকার আমাদের উত্তর করে নিতে লাগবে তামিলনাড়ু। কি করতে লাগবে উত্তর? উত্তর হয়ে যাবে তামিলনাড়ু, ঠিক আছে? আচ্ছা, তামিলনাড়ুর একটা বিশেষত্ব তোমাদের মনে রাখবা, এখানে রয়েছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। আচ্ছা, নীলগিরি এখানে কেন থাকবে না, এটা হচ্ছে মুদুমালাই টাইগার রিজার্ভ বলছি, হ্যাঁ? আচ্ছা বলো তো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি? এটা অনেক সময় পরীক্ষায় আসে। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কেউ বলতে পারবে? পরীক্ষায় আসে। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ এর নাম কি? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি বলো? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা মনে রাখবে, জিকের জন্য ইম্পর্টেন্ট। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। আচ্ছা, এই মুদুমালাই যে টাইগার রিজার্ভ, এই মুদুমালাই টাইগার রিজার্ভ কেন বিখ্যাত? অ্যাকচুয়ালি মুদুমালাই টাইগার রিজার্ভ বিখ্যাত হচ্ছে বাঘের জন্য। কোন বাঘ রয়েছে?
মেনলি তো বাঘ, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার হাতির জন্য, হাতি, বাঘ আর হাতি। এই যে বাঘের ছবি এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ, হাতির ছবি রয়েছে। বাঘ আর হাতির জন্য এই মধুমালাই টাইগার রিজার্ভ মেনলি বিখ্যাত। তো এইটা রিসেন্টলি নিউজের মধ্যে আসছে, তার জন্য আমরা কি করবো, এটাকে পড়বো, এটা ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষায় আসতে পারে। তাহলে মধুমালাই টাইগার রিজার্ভ কোথায় রয়েছে? তামিলনাড়ুতে রয়েছে। এটা হচ্ছে এখানকার সঠিক উত্তর। পরের কোশ্চেন নাম্বার 3। 28 মার্চ অর্থাৎ 28শে মার্চ 2026-এর তথ্য অনুযায়ী কোন দেশ 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের নিষেধাজ্ঞা করে আইন কার্যকর করেছে? কোন প্ল্যাটফর্ম? বলো দেখি কি হবে উত্তর, তোমাদের কি মনে হয়? বলো, তোমাদের কি মনে হয়, উত্তরটা বলো। ব্যাপারটা হচ্ছে কিরকম, যে এটার উত্তর হয়ে যাবে ইন্দোনেশিয়া। রিসেন্টলি কে করেছে? রিসেন্টলি করেছে এটা ইন্দোনেশিয়া, ব্যান করেছে ইন্দোনেশিয়া। তবে হ্যাঁ, এবার ব্যান করার সিস্টেমটা একদমই আলাদা, খুব ভালো ভালো মতো বুঝবে। যেমন ধরো, একটা উদাহরণ আমি তোমাদের দিই। শহরের একটা পার্ক আছে যেখানে যে দোলনা এবং রাইডগুলো কি হয়েছে, খুব ভেঙে গেছে, ওটা খুব বিপজ্জনক। তার জন্য সরকার ধরো একটা নিয়ম করলো যে 16 বছরের নিচে কেউ যদি সেই পার্কে ঢুকবে না, 16 বছরের নিচে কেউ ওই পার্কের মধ্যে ঢুকবে না, এরকমটা বললো। এখন যদি কোনো শিশু সেটা সেই পার্কের মধ্যে লুকিয়ে প্রবেশ করে, তাহলে সরকার সেই শিশুটিকে বা সেই শিশুটির যে গার্জিয়ান, তাদেরকে কিন্তু কোনো বোকা দেবে না, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেবে না, বরং বরং পার্কের যে মালিক তাকে বিশাল অঙ্কের একটা জরিমানা লাগিয়ে দিবে। ব্যাপারটা এইরকম। তো কি হয়েছে, ঠিক একই ধরনের সিস্টেম এখানে কাজ করেছে, ইন্দোনেশিয়া গভর্নমেন্ট করেছে। কি করেছে, যে 16 বছরের নিচে যে কম বয়সী শিশুরা আছে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে না। তার জন্য নিষেধাজ্ঞাটা কিভাবে জারি করেছে? এক তো হচ্ছে ভাই 16 বছরের নিচে কেউ এই ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, তারপর ওটাকে কি বলে, এক্স হ্যান্ডেল বলা মনে হয়, এক্স হ্যান্ডেল, তারপর স্ন্যাপচ্যাট, এগুলা কোনো কিছুই ব্যবহার করতে পারবে না। কেন কি, যদি এগুলা ব্যবহার করে তার দায়বদ্ধতা কে নেবে? তার দায়বদ্ধতা থাকবে হচ্ছে কোম্পানির। এই আইন অনুযায়ী যে দায়ভার যেটা যেটা একটু আগে আমি বললাম, শিশুদের বা অভিভাবকদের উপর থাকবে না, বরং এই দায়ভার কার উপরে গিয়ে পড়বে? এটা পড়বে সোশ্যাল মিডিয়ায় কোম্পানিগুলোর উপরে। কি হবে তবে, ওদের না অনেক বড় অঙ্কের একটা জরিমানা লাগিয়ে দেবে। ব্যাপারটা এরকম। এবার প্রশ্ন হচ্ছে, কেন এই আইন, উদ্দেশ্যটা কি, পারপাসটা কি? পারপাসটা হচ্ছে যে 16 বছরের নিচে যারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তাদের প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য, অর্থাৎ মেন্টাল হেলথ, সেটা নষ্ট হচ্ছে বলতে গেলে। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত যে ব্যবহার, সেটা শিশুদের মধ্যে বিষণ্ণতা প্লাস হচ্ছে উদ্বেগ, তার সাথে সাথে লোনলিনেস অর্থাৎ একাকিত্বকে বাড়িয়ে দিচ্ছে দিনের পর দিন। আগে ছেলেমেয়েরা মাঠের মধ্যে খেলতো, এখন দেখো সবাই মোবাইল নিয়ে ঘরে ঘরে বসে আছে, কেউ কারোর সাথে কিন্তু মেলামেশা করছে না। এটা লোনলিনেস চলে আসছে। দ্বিতীয়ত ডিপ্রেসড হয়ে যাচ্ছে। তৃতীয়ত হচ্ছে ওদের মধ্যে একটা এনজাইটি কাজ করছে, কিছু বললেই ঝগড়াঝাটি শুরু করে দিচ্ছে, ঝামেলা শুরু করে দিচ্ছে, মানে যেটা একজন শিশু সুলভ আচরণের মধ্যে কিন্তু পড়ছে না। এই সমস্ত বিষয়কে অবজার্ভ করেছেন ইন্দোনেশিয়া গভর্নমেন্ট। এছাড়া এছাড়া অনলাইনের মাধ্যমে অনেক শিশুই হেনস্থা হচ্ছে, এই জন্য বাদ করে দিয়েছে। আবার যদি আমরা বলি যে ক্ষতিকারক কিছু কন্টেন্ট আছে, যেটা যে কন্টেন্টগুলি 16 বছরের নিচে শিশুদের জন্য অনেক ক্ষতিকর, তো সেই সমস্ত অনেক বিষয়কে ভেবেচিন্তে ইন্দোনেশিয়া গভর্নমেন্ট কি করলো, 2026-এর 28শে মার্চ থেকে এই প্ল্যাটফর্মগুলিকে ব্যান্ড করে দিল। কাদের জন্য ব্যান্ড, মানে পুরোপুরি ব্যান্ড না, 16 বছরের নিচে শিশুরা যাতে ব্যবহার না করে, তাদের যাতে আইডি খোলার কোনো পারমিশন না দেয় কে, ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কোম্পানিগুলি যাতে না দেয়, দিলে তাদের উপর একটা বড় মাপের অঙ্ক চাপিয়ে দেবে, জরিমানা। বুঝতে পেরেছ? তাহলে ইন্দোনেশিয়া। তবে অস্ট্রেলিয়া কিন্তু 2024-এই করেছে এই কেসটা। আমাদের ভারত কবে করবে সেটা আমাদের জানা নেই।
কারণ সবচেয়ে বেশি রিলস, টিকটক, এক্সান্ডেল এগুলা যদি দেখো, সবচেয়ে বেশি যুক্ত কিন্তু আমাদের ভারত আর বাংলাদেশ। এখানে সবচেয়ে বেশি তুমি ছোট খাটো বড় মাঝারি সমস্ত ধরনের সেলিব্রিটি পাবে এখানে। মানে পৃথিবীতে জন্ম নেওয়ার পরে সেলিব্রিটি হওয়ার জন্য ও রিলস বানাচ্ছে, ব্যাপারটা এইরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা আলাদা বিষয় রয়েছে। তো ব্যাপারটা বোঝা গেছে, তাই তো? ইন্দোনেশিয়া গভর্নমেন্ট। নেক্সট নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4। প্রতি বছর কোন তারিখে ভারতীয় রিজার্ভ ব্যাংকের আরবিআই প্রতিষ্ঠা দিবস পালন করা হয়? এটা প্রত্যেকেরই বলতে পারা উচিত, কানেকশন করতে পারা উচিত। বলো দেখি ভাই, কানেক্ট করতে পারা উচিত প্রত্যেকেরই। 1 এপ্রিল। 1 এপ্রিল, রাইট। 1 এপ্রিল, ঠিক বলেছ, 1 এপ্রিল। আচ্ছা, তোমাদের আরবিআই সম্পর্কে কিছু তথ্য জানতে লাগবে। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটাতে তৈরি হয়েছে কোন আইনের মাধ্যমে তৈরি হয়েছে? আইনটা অনেক সময় পরীক্ষায় জানতে চায়, জিকেতে এটা তোমাদের জানতে লাগবে। সেটা হচ্ছে ভাই আরবিআই অ্যাক্ট, আরবিআই অ্যাক্ট 1934, আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা কিন্তু তৈরি হয়েছে। এটা কবে তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে প্রতিষ্ঠা দিবস, তুমি যদি প্রতিষ্ঠা বলো, কবে এটা এস্টাবলিশড হয়েছে? এটা এস্টাবলিশ হয়েছে 1 এপ্রিল, 1 এপ্রিল 1935। তার মানে দেখো, একটা হচ্ছে 1934-এর, কিন্তু প্রতিষ্ঠা হয়েছে 1 এপ্রিল 1935। আচ্ছা, এই যে আরবিআই, এটার সদর দপ্তর কোথায়? সদর দপ্তর, হেডকোয়ার্টার, সদর দপ্তর কোথায় রয়েছে? দেখো, এটা সদর দপ্তর প্রথম দিকে কিন্তু কলকাতা ছিল, প্রথম দিকে এটা সদর দপ্তর কলকাতা ছিল, হ্যাঁ, শুরুতে কলকাতা ছিল। পরে 1937 সালে, 1937, 1937 সালে এটাকে স্থানান্তরিত করা হয়। স্থানান্তরিত করে এটাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ে। এটা চলে যায় কোথায়? এটা চলে যায় কিন্তু ভাই মুম্বাইতে। তাহলে কলকাতা থেকে কোথায় স্থানান্তরিত করা হয়েছে? কলকাতা থেকে 1937 সালে এটাকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয়েছে মুম্বাইতে। আচ্ছা, তবে আরবিআই এটা দেশ স্বাধীন হওয়ার পর কবে আহ, কবে এর জাতীয়করণ ঘটে? যদি যদি বলো জাতীয়করণ কবে হয়, জাতীয়করণ কবে হয় আরবিআই এর? আরবিআই এর জাতীয়করণ হয় 1949 সালের, 1949 সালের, 1949 সালের 1 জানুয়ারি, 1949 সালের 1 জানুয়ারি। এটা কিন্তু তোমরা মনে রাখবে। মানে এই ডেটাগুলো ইম্পর্টেন্ট, এগুলো জিকেতে জিজ্ঞাসা করে, তার জন্য এই ডেটাগুলো তোমাদের মনে রাখতে লাগবে। তার সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, এই যে মানে কার সুপারিশের ভিত্তিতে এই আরবিআই তৈরি হয়েছিল, সুপারিশটা কে করেছিল, সুপারিশটাও ইম্পর্টেন্ট, তোমাদের এই সুপারিশটাও কিন্তু ভাই মনে রাখতে লাগবে। সুপারিশ করেছিল হিল্টন ইয়াং কমিশন, হিল্টন, হিল্টন ইয়াং, হিল্টন ইয়াং কমিশন, হিল্টন ইয়াং কমিশন। কমিশন বানান কি হলো? COMMI, COMMSION, হিল্টন, হিল্টন ইয়াং কমিশন এটাকে সুপারিশ করেছিল। তো এই ডেটাগুলো তার সাথে সাথে মনে রাখতে লাগবে। যেহেতু 1 এপ্রিল তৈরি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে আরবিআই, তার জন্য এটার প্রতিষ্ঠা দিবস হিসাবে 1 এপ্রিলকে প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়। তো 1 এপ্রিল চলে গেল কিছুদিন আগে, তো সেদিন আরবিআই এস্টাবলিশ ডে কিন্তু পালন করা হয়েছে। এই হচ্ছে তার ছবি, দেখতেই পাচ্ছ। চলো পরে কোশ্চেনে। তবে এই ডেটাগুলো মনে রাখবে, এক্সট্রা ডেটাগুলো, হ্যাঁ, ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু এগুলো। পরে কোশ্চেন নাম্বার 5, বলো 2026 সালের এপ্রিলে ভারতের কোন প্রতিবেশী দেশ মিসলেজ অর্থাৎ হাম এর প্রকোপ নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে? বলো, বলো কি হবে উত্তর? উত্তর হয়ে যাবে এখানকার বাংলাদেশ, বাংলাদেশ হয়ে যাবে এখানকার আনসার, বাংলাদেশ, বাংলাদেশ। অ্যাকচুয়ালি বাংলাদেশ মার্চ মাস থেকে
হামের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে, তার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সরকার ইউনিসেফ, ইউনিসেফ প্লাস হচ্ছে WHO, ইউনিসেফ এবং এর সহায়তায় 5 এপ্রিল থেকে এই টিকাদান কর্মসূচিটাকে চালু করেছে। 5 এপ্রিল থেকে এই টিকাদান কর্মসূচি কিন্তু চালু করেছে। ঠিক আছে, তো এটার উত্তর হয়ে যাচ্ছে বাংলাদেশ। চলে যাচ্ছি তার পরের প্রশ্নে। দেখো নেক্সট কোশ্চেন, এটা বলো, যারা খেলার জগতে আছো তারা অবশ্যই বলতে পারবে, ছবি দেখে বলতে পারবে। বলো, যারা খেলার জগতে আছো, খেলা ভালোবাসো এবং খেলা দেখো, অনেকে আছো, বলো ভাই। IPL এর ইতিহাসে 190টি ম্যাচ খেলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা বিদেশি খেলোয়াড় কে হয়েছেন? সবচেয়ে বেশি ম্যাচ খেলা বিদেশি খেলোয়াড় কে হয়েছে? বলো, চেনো নাকি চেনো না? ছবিটা দেখে কেউ চেনো, কেউ চেনো না, বলো। বলতে পারবে কেউ? রঞ্জন চেনো না ছবিটাকে? রাকেশ, তোমার দাদা ভাই খেলার সাথে কানেক্টেড তোমরা। তো হ্যাঁ, সুনীল নারিন উত্তর হবে। সুনীল নারিন এটা হবে উত্তর। সুনীল নারিন এটা হবে উত্তর। একটু বলি, সুনীল নারিন হলেন একজন বিশ্ববিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, যিনি মূলত তার রহস্যময় অফ স্পিন বোলিং এবং বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত বলতে গেলে। বিশেষ করে IPL-এ কলকাতা নাইট রাইডার্স মানে KKR দলের হয়ে তিনি একজন জীবন্ত কিংবদন্তি বলতে গেলে, মানে অর্থাৎ KKR দলের হয়ে তিনি খেলতেন। আচ্ছা, নারিনকে, আচ্ছা তোমাদের পরীক্ষায় কিছুদিন আগে WBSSC গ্রুপ ডির পরীক্ষায় আসছিল, কি ছিল যেন কোশ্চেনটা? একটা কোশ্চেন ছিল না, খেলার থেকে আসছিল যে, ভুলে গেলাম আমি নিজেই। তো যাই হোক, এখান থেকে ওই ওই ধরনের একটা প্রশ্ন কিন্তু রয়েছে, দিতে পারে। তোমরা মনে রাখবা, সুনীল নারিনকে বলা হয় মিস্ট্রি স্পিনার, এটা কিন্তু দিতে পারে, ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে। মিস্টেরি স্পিনার, মিস্ট্রি স্পিনার, এটা কিন্তু পড়বে, মিস্ট্রি স্পিনার বলা হয়। আচ্ছা, তিনি বোলিংও কিন্তু ভালো করেন, ব্যাটিংও ভালো করেন, অর্থাৎ এক কথায় বলতে গেলে অলরাউন্ডার। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো কোশ্চেন নাম্বার 7, ডিজিটাল লাইফ সার্টিফিকেট অভিযান কোন সংস্থা পরিচালনা করে? ডিজিটাল লাইফ সার্টিফিকেট কোন সংস্থা পরিচালনা করে? কি হবে এটার উত্তর? ডিজিটাল লাইফ সার্টিফিকেট কোন সংস্থা পরিচালনা করে? এটা পরিচালনা করে ডিজিটাল লাইফ সার্টিফিকেট, এটা পরিচালনা করে DOPPW এই সংস্থাটা পরিচালনা করে। DOPPW এর পুরো নাম কি? ডিপার্টমেন্ট অফ পেনশন, ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার, ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স
ওয়েলফেয়ার, এই সংস্থাটা করে থাকে। ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পলের সাহায্য নিতে পারি। ধরো, মনে করো একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে প্রতি বছর প্রমাণ করতে হয় যে তিনি বেঁচে আছেন, যাতে তিনি তার পেনশন পেতে থাকেন। আগে তাকে ধরো বয়স হয়ে গেছে, তো তাহলে তাকে কি করতে হতো, মানে শরীর চলতো না, কিন্তু লাঠিতে ভর দিয়ে তাকে মানে সশরীরে ব্যাংকে গিয়ে হাজির হতে লাগতো, বা সরকারি অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের মানে তিনি যে বেঁচে আছেন সেটা কিন্তু জানাতে লাগতো। সেই হিসাবে তিনি কিন্তু পেনশন পেতেন। কিন্তু বর্তমানে ডিওপিপিডাব্লিউ কি করেছে, ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করেছে। কীরকম, তিনি এখন মানে ওই বৃদ্ধ লোকটা, তাকে আর ব্যাংকে যেতে লাগবে না। তিনি এখন নিজের স্মার্টফোনের যে ক্যামেরা, সেই ক্যামেরার সামনে যদি দাঁড়ায়, তাহলে ফেস ডিটেকশন বা ফেক রিকগনিশনের মাধ্যমে তার যে উপস্থিতি, অর্থাৎ তিনি যে বেঁচে আছেন, সে হাজিরা গভর্নমেন্টের খাতায় চলে যাবে, গভর্নমেন্ট বুঝে যাবে। কিংবা অথবা আরেকটা পদ্ধতি এখানে চালু করেছে, সেটা হচ্ছে ডাকপিয়ন আসবে বাড়িতে, তারা এসে আঙুলের ছাপ নিয়ে ডিজিটাল সার্টিফিকেট তৈরি করে দেবে। অর্থাৎ এই অভিযানটি মেনলি প্রবীণ যে নাগরিক আছে সেই নাগরিকদের কষ্ট কমানোর জন্য সরকারের একটা বিশেষ উদ্যোগ। আর এটা কে করেছে, এটা করেছে ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার, অর্থাৎ ডিওপিপিডাব্লিউ। এইটা হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। ডিজিটাল লাইফ সার্টিফিকেট আর কিছুই না, যারা পেনশনভোগী ব্যক্তি তারা বেঁচে আছেন কিনা সেটাকে কনফার্ম করার জন্য একটা সার্টিফিকেট, সেটা হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। এটা ডিওপিপিডাব্লিউ হয়ে যাবে উত্তর। পরের প্রশ্ন বলো, কোশ্চেন নাম্বার 8। আইসিআরএ এর অনুমান অনুযায়ী 2026-27 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত হবে? ভারতে জিডিপি বৃদ্ধির হার কত হবে বলে অনুমান করেছে? প্রথমত আমাদের যেটা করতে লাগবে, আইসিআরএ এর পুরো নাম জানতে লাগবে। এর পুরো নাম হচ্ছে ইনভেস্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড ক্রেডিট রেটিং এজেন্সি। ইনভেস্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড ক্রেডিট রেটিং এজেন্সি। এই আইসিআরএ এর কাজ কি? এর কাজ হচ্ছে বিভিন্ন কোম্পানিগুলিকে রেটিং দেওয়া। ব্যাপারটা কীরকম হতে পারে? ব্যাপারটা এরকম হতে পারে যে ধরো তোমার ক্লাসের কয়েকজন বন্ধু তোমার কাছ থেকে টাকা ধার নিয়েছে। তার মধ্যে তোমার ক বন্ধু এ কী করছে, সে খুব ভালো ছাত্র এবং সবসময় কথা রাখে, সময় মতো টাকা যদি ধার নেয় তাহলে সময় মতো সে দিয়ে দেয়। তখন তুমি তাকে কোন গ্রেড দিলে? এ গ্রেড দিলে। না, এ খুব ভালো, টাকা রিটার্ন দিয়ে দেয় টাইম টু টাইম। খ বন্ধু, তাকে তুমি টাকা দিলে কিন্তু তোমার কথা রাখে না, টাইম টু টাইম রিটার্ন করে না, কিন্তু রিটার্ন দেয়, তখন তাকে তুমি বি গ্রেড ধরো দিলে, বি বা এ গ্রেড দিলে, এ গ্রেড। আরেকজন বন্ধু, তাকে তুমি টাকা ধার দাও, সে টাকা তো সময় মতো দেয়ই না, প্লাস হচ্ছে এরকমও হয়েছে অনেক কয়েকবার টাকা তোমার মাস চলে গেছে, টাকা তোমাকে দেয়ই নেই, তাকে তুমি বি গ্রেড দিলে, ধরো বি প্লাস গ্রেড ধরো। আরেকজন বন্ধু, তাকে টাকা তুমি দিলে, প্রথম দিকে ভালো বন্ধুত্ব করেছে, অনেক টাকা নিয়ে পকেট মারি করে দিয়েছে, আর তোমাকে টাকা রিটার্নও করলো না, তোমার সাথে সম্পর্কও রাখলো না, তো এটাকে তুমি বি গ্রেড দিলে। তাহলে তুমি কি করলে? প্রত্যেক বন্ধুকে এক একটা করে গ্রেড দিলে। তো এবার বাকি আরেকজন যদি ব্যক্তি আসে, এসে যদি বলে যে আমার কাছ থেকে এই ক খ গ ঘ টাকা চেয়েছে রে, আমি কি তাদেরকে টাকাটা দেবো? তাহলে তুমি কি সাজেস্ট করবে? তুমি দেখবে যে মানে ও এসে যদি তোমাকে জিজ্ঞাসা করে বা না করে, বা তোমাকে যদি জিজ্ঞাসা করে, তুমি কাকে বলবে? তুমি বলে ক ব্যক্তিকে দাও, ঠিক আছে, টাইম টু টাইম টাকা দিয়ে, টাকা যেমন নেয় টাইম টু টাইম কথা রাখে এবং টাকাটাকে রিটার্ন করে, তাই কি না? তো এই হিসেবে গ্রেড দেয়। ঠিক একই রকমভাবে আইসিআরএ এটার কাজ হচ্ছে বিভিন্ন কোম্পানিগুলিকে কি দেওয়া? গ্রেড দেওয়া। বিভিন্ন কোম্পানিগুলিকে তিনি কি দেন? গ্রেড দেন। সেই গ্রেডের ভিত্তিতে যার গ্রেড ভালো
সেই কোম্পানিতে বিদেশি কোম্পানি অবভিয়াসলি কি করবে, আবার বেশি মূলধন বিনিয়োগ করবে। আর যে কোম্পানিগুলিতে গ্রেড কম দেন সেই কোম্পানিগুলিতে বিদেশি কোম্পানি সহজে কি করতে চায় না, কোনো বিনিয়োগ করতে চায় না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আইসিআর এর ফাংশন। এবার আইসিআর এ কি করে বুঝলো যে 2026-27 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধি পাবে? অ্যাকচুয়ালি তার কিছু মেথড আছে। কীরকম, ধরো সরকারের পরিকাঠামো কিছু বিনিয়োগ আছে। যেমন ভারত সরকার গত কয়েক বছর ধরে রাস্তা, রেলওয়ে এবং বন্দর তৈরির পেছনে রেকর্ড পরিমাণ কি করেছে, খরচ করেছে। তাহলে দেখো, রেলওয়ে, বন্দর, রাস্তা এগুলা তৈরির পেছনে যদি রেকর্ড পরিমাণ খরচ করে, তাহলে কি ওরা খরচটা কেন করেছে? জানে যে বিনিয়োগ যেমন করেছি অর্থনীতিতে এর ভালো ফল দেখা দেবে। তুমি কোনো একটা জায়গায় ইনভেস্ট করছো, তার মানে তুমি কি জানোই যে এটার একটা ভালো রেজাল্ট আমি কিন্তু পাবো। তো এই একটা বিষয়ের উপর ওরা দেখেছে। দ্বিতীয়ত, শহর বা গ্রামীণ এলাকায় মানুষের কেনাকাটার ক্ষমতা বা চাহিদা বৃদ্ধি পাওয়া। যখন মানুষ বেশি করে গাড়ি, ফ্রিজ বা অন্যান্য ইলেকট্রনিক পণ্য কেনে, অবভিয়াসলি কি হবে, শিল্প উৎপাদন বাড়াতে লাগবে। মানে যদি গ্রামের মানুষও ফ্রিজ কেনে, আগে কিন্তু গ্রামের মানুষ ফ্রিজ কিনতো না, ঠিক আছে, এখন দেখো যে গ্রামে গঞ্জেও কিন্তু ফ্রিজ চলে আসছে। আলটিমেটলি কি, বিক্রিটা বাড়ছে। যখন বিক্রিটা বাড়বে অটোমেটিক্যালি কি অর্থনৈতিক দিক থেকে জিডিপির হার কিন্তু বাড়বে। এই একটা জিনিস ওরা লক্ষ্য করেছে। তৃতীয়ত হচ্ছে কৃষি খাতের স্থিতিশীলতা। কীরকম, আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকলে অবশ্যই কি হবে, কৃষির যে ফলন সেটা বাড়বে। তো জেনারেলি দেখা যাচ্ছে ভারতের বিশাল জনসংখ্যার বড় একটা অংশ কৃষির উপর নির্ভরশীল হয়। মানে ভালো মানেরই কৃষি উৎপন্ন হচ্ছে। এই সমস্ত কিছু ডেটা, আরও কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে আইসিআরএ, অর্থাৎ ইনভেস্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড ক্রেডিট রেটিং এজেন্সি ভেবেছে যে না, 2026-27 বর্ষে ভারতের যে জিডিপি সেটা কত দিকে যাবে, 6.5-এর দিকে যাবে। 6.5, অর্থাৎ এখানকার সঠিক উত্তর হয়ে যাবে 6.5। মনে রাখবেন 6.5-এর দিকে ভারতের জিডিপি যেতে চলেছে। যদিও আমি একটু শর্ট করে তোমাদের এখানে লিখে দিয়েছি, বাট এত ব্রিফ ইনফরমেশন লেখা পসিবল না, টাইপ করতে প্রচুর টাইম লাগে। তো আমি বলেই দিলাম, বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন এটাই করাই, কারণ সায়েন্স করাতে লাগবে, 8:30 বেজে গেছে। প্রতি বছর কোন দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে পালিত হয়? বলো, এটা বলতে পারা উচিত। বলো, ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে পালিত হয়। আচ্ছা, কেউ আমাকে হু 7th এর April, প্রতিষ্ঠা দিবস বলতে পারবে? হু হু এর প্রতিষ্ঠা দিবস কেউ বলতে পারবে? 1948. 1948, তারিখটা কত? It- 7th April. 7th এপ্রিল। হ্যাঁ, হু এর প্রতিষ্ঠা দিবসটা তোমাদের ইম্পর্টেন্ট। হু এর প্রতিষ্ঠা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটার প্রতিষ্ঠা হয়েছে 1948 7th অফ এপ্রিল। এপ্রিলের 7th এপ্রিল 1948-এ হু প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে। হু এর সদর দপ্তর কোথায় জানো? হু এর সদর দপ্তর কোথায়? Geneva. জেনেভা, রাইট। হু এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। তার জন্য 7 এপ্রিল এই যে দিনটা, এই দিনটাকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়। তবে এটা পালন করা হচ্ছে 1950 সাল থেকে। হ্যাঁ, 1950 সাল থেকে প্রতি বছর 7th এপ্রিল এই দিনটাকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে কিন্তু পালন করা হয়ে যাচ্ছে।